আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করবো আইওটি 2018-19 সালে আসা ফিজিক্সের কোশ্চেন নাম্বার 1 থেকে 10 পর্যন্ত চেষ্টা করবো, ইনশাআল্লাহ দেখি কতটুকু করা যায়। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে কি 2018-19 সালের তোমার যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা, ঠিক আছে। তো এখান থেকে আশা করি পুরোটাকে দেখা যাচ্ছে নাকি আমি জানি না। প্রশ্নটা আমি পড়ার চেষ্টা করবো আর পিডিএফটা আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো কমেন্টের প্রথম পিন কমেন্টে রেখে দিতে, ওকে, যেন তোমরা নিজেরা প্রশ্ন দেখে পড়ে তারপর সলভ দেখতে পারো। ওকে, আচ্ছা, তো যেহেতু ইংলিশের একটু প্রশ্ন, তুমি যদি একটু হালকা করে তাকাও, মানে ভালো করে তাকাও, দেখবা যে জিনিসটা কিন্তু অত কঠিন না। তুমি যদি প্রশ্নটা পড়ো তোমার কাছে ইজিলি মনে হবে, ঠিক আছে। ইংলিশ একটা সমস্যা করতে পারে, অনেকের কাছে বড় ফ্যাক্টর মনে হইতে পারে, কিন্তু আসলে যদি তুমি একটু প্র্যাকটিস করো হালকা করে, দেখবা যে ওই জিনিসটার মানে একবারে কোপ আপ হয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো 1 নম্বরে কি বলছে, a block of mass 3 kg slides down a frictionless inclined plane of length 6 meter and height 4 meter, ঠিক আছে। আচ্ছা, if the block is released from the rest of the top of the inclined plane, what is the speed when it reaches at the bottom? আচ্ছা, তো তোমাকে বলছে একটা 3 কেজি ভরের একটা মাস কি আছে, একটা ইনক্লাইন তল, মানে কি আনত তলকে বলা হয়েছে ইনক্লাইন তল, ঠিক আছে। ইনক্লাইন তল যেটা দৈর্ঘ্য হয়েছে কত 6 মিটার আর উচ্চতা হয়েছে কত মিটার 4 মিটার। আচ্ছা, আমি একটু ইনক্লাইন তলটা আঁকার চেষ্টা করি। ইনক্লাইন মানে হচ্ছে কি আনত তলের কথা বলছে, যেটা তলটার দৈর্ঘ্য হয়েছে কত 6 মিটার আর উচ্চতা হয়েছে কত মিটার 4 মিটার। তো এটার একদম উপরে একটা কি আছে 3 কেজি ভরের একটা ব্লক রাখা আছে। এই ব্লকটার ভর দেওয়া আছে কতটুকু 3 কেজি। ইফ দ্য ব্লক ইজ রিলিজড ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইনক্লাইন প্লেন, হোয়াট ইজ দ্য স্পিড হোয়েন ইট রিচেস এট দ্য বটম? তোমাকে বললো এটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হলে এটা যখন একদম বটম মানে ভূমিতে টাচ করবে তখন এটার বেগটা কত। ওকে, যদি এখানে একদম বটম মানে ভূমিতে টাচ করার মোমেন্টে তার বেগটা কত হবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তো এখন আর তোমার এখানে এই জিনিসটা দেখলে হঠাৎ করে প্রথমে কি মাথায় আসছে এটার ঘর্ষণ আছে কিনা, কিন্তু এখানে প্রশ্ন আমাকে বলে দিচ্ছে ফ্রিকশনলেস, তার মানে এই পুরো সারফেসটাকে ফ্রিকশনলেস ধরা লাগবে। ওকে, তো আমরা একটা কনজারভেশন অফ এনার্জি থেকে কি জানি, মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে জানি যে কি, যে কোনো একটা পজিশনের টোটাল শক্তিটা কি থাকবে, সেম থাকবে। তাহলে আমরা বুঝতেছি উপরে যে মোট শক্তি থাকবে নিচেও মোট শক্তিটা কি থাকবে, সেম থাকবে। উপরের মোট শক্তি আর নিচের মোট শক্তি কি থাকবে, সেম থাকবে। উপরে এটা স্থির ছিল, তাহলে তার মধ্যে কি কোনো রকম গতিশক্তি ছিল না, তাহলে আমরা বুঝতেছি উপরে এটার গতিশক্তি 0। উপরে এটার মধ্যে কি সঞ্চিত ছিল, কি সঞ্চিত থাকার কারণে এটা নিচে পড়ছে, এটা বিভব শক্তি সঞ্চিত থাকার কারণে। তাহলে আমরা বিভব শক্তিকে কি দ্বারা ডিনোট করতে পারি, mgh, ঠিক আছে। আচ্ছা, যখন এটা নিচে চলে আসছে, এটার হাইট হয়ে গেছে 0, তখন কি এটার কোনো বিভব শক্তি আছে না, কিন্তু এটা যখন উপর থেকে নিচে পড়ছে তার সম্পূর্ণ যে বিভব শক্তিটা ছিল এটা কিসে কনভার্ট হয়ে গেছে, গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। তো আমাকে এখানে জিজ্ঞেস করছে গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই কে, যেটার মান হচ্ছে কি হাফ অফ এম স্কয়ার। তো তোমার কাছে এখানে জানতে চাইছে বেগটা কত হবে। তো তুমি যদি এখানে এম আর এম কে দেখো কাটাকাটি জায়গা, তুমি যদি 2টাকে পাশে পাঠিয়ে দাও এটা কি যাবে 2gh হয়ে যাবে, আর এখানে কি থাকে ভি স্কয়ার। তাহলে ভি সমান সমান আমরা দেখতেছি কি আসতেছে √2gh। জি এর মান কত আমরা জানি যে 9.8, আর এইচ হচ্ছে কি তোমার ইনক্লাইন তলের উচ্চতা। এখানে কিন্তু তলের দৈর্ঘ্যের কোনো কাজে নাই, তাহলে ইনক্লাইন তলের উচ্চতা কতটুকু 4। তাহলে এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেট করলে তোমার কাছে কিন্তু আইওটিতে ক্যালকুলেটর অ্যাভেলেবল। তাহলে তোমার এখানে কত আসতেছে 2 × 9.8 × কত 4, তাহলে এখানে আসতেছে কত 8.85। তাহলে আমরা বুঝতেছি একদম বটমে বেগ কত হবে 8.85। আশা করি বুঝতে পারছি। আমি যদি একটু বলি তোমাকে এখানে কি বলছে, তোমাকে একটা ইনক্লাইন তলের কথা বলছে যেটার দৈর্ঘ্য ছিল 6 মিটার আর উচ্চতা ছিল 4 মিটার, বলে দিছে এটা ফ্রিকশনলেস। তো তোমাকে বললো যে একদম উপর থেকে এটাকে রেস্ট ভাবে ছেড়ে দেওয়া হলো, মানে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। মুক্তভাবে ছেড়ে দিলে এটা তলের নিচের দিকে পড়ে যাবে, তো বিভব শক্তিটা কিসে কনভার্ট হয়ে যাবে, গতিশক্তিতে। দেন আমরা এখান থেকে কনজারভেশন ল দিয়ে কি করছি, বেগটা বের করছি। আচ্ছা, এরপরে 2 নম্বরে যে প্রবলেমটা আছে, 2 নম্বরের প্রবলেমটা বলছে এ স্যাটেলাইট ইজ কারেন্টলি অরবিটিং আর্থ ইন এ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর with velocity ki v1. If the kinetic energy is k1, its kinetic energy is k1. If the satellite is moved and enters into a new circular orbit of radius 2r moving with the same speed, what will be the its kinetic energy? তো তোমাকে এখানে কি বলতে চাওয়া হয়েছে যে একটা স্যাটেলাইট কি করতেছে, একটা স্যাটেলাইট আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে v1 বেগে ঘুরতেছে, ঠিক আছে। আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে কি করতেছে, v1 বেগে ঘুরতেছে, যার গতিশক্তি হচ্ছে কি k1, যার গতিশক্তি কতটুকু k1। এখন বলছে যখন এটার অরবিটেরটার ব্যাসার্ধ 2r হয়ে যাবে তখনও কিন্তু এটার বেগ কি আছে, সেম আছে। বেগ সেম আছে মানে কি আগেও v1 ছিল এখনো v1 আছে। তো জিজ্ঞেস করছে নতুন গতিশক্তিটা কত হবে। তো আমরা গতিশক্তির সূত্র কি জানি, হাফ এম ভি স্কয়ার, জানি নাকি জানি না, অবভিয়াসলি আমি জানি। তো আমরা জানি যে হাফ এম ভি স্কয়ার, এখানে কি ভর চেঞ্জ হইতেছে না,
এখানে কি বেগ চেঞ্জ হইতেছে না, বেগ দেখতেছে আগেও v1 ছিল এখনো কি আছে v1 আছে। তার মানে যদি ভরও না চেঞ্জ হয় বেগও না চেঞ্জ হয় তাহলে কি এটার কোনো গতিশক্তি চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে না। তাহলে গতিশক্তি আগেও k1 ছিল এখনো কি থাকবে k1 থাকবে। তাহলে এই অঙ্কটা করার কোনো রকম প্রয়োজন নেই, এটা আনসার হচ্ছে কি k1। বুঝাইতে পারছি আশা করি। আমি যেটা একটু বলি কি করছি, আমাকে এখানে বলছে যে একটা স্যাটেলাইট কি করতেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে v1 বেগে ঘুরতেছে, যার কাইনেটিক এনার্জি হচ্ছে কি k1। তো বলছে যে ব্যাসার্ধটা যদি কি হয়ে যায় 2r হয়ে যায় তাও তার বেগ কি থাকতেছে v1 ই থাকতেছে, ঠিক আছে। ব্যাসার্ধটা চেঞ্জ হওয়ার পরে তার বেগ সেম আছে। তো আমরা জানি যে জিজ্ঞেস করছে গতিশক্তি কত, তো আমরা জানি গতিশক্তি সূত্র কি হাফ mv²। যেহেতু ভরও চেঞ্জ হচ্ছে না বেগও চেঞ্জ হচ্ছে না তাহলে গতিশক্তিও কোনো রকম চেঞ্জ হবে না, আগেও গতিশক্তি ছিল k1 এখনো গতিশক্তি কত থাকবে k1। আচ্ছা এরপরে 3 নম্বরে জিজ্ঞেস করছে এ স্টুডেন্ট মেজার্স the maximum speed of a block undergoing a simple harmonic oscillation of amplitude a on the end of an ideal spring। ঠিক আছে, তোমার কি করছে একটা স্টুডেন্ট মেজার করতেছে একটা স্প্রিং এর মধ্যে একটা ব্লক আছে, ওইটা কি করতেছে সিম্পল হারমোনিক অসিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা অ্যামপ্লিটিউড মানে বিস্তার হচ্ছে কত a। if the block is replaced by one with twice much of the amplitude of the oscillation remains same then the maximum speed of the block will be। তো তোমাকে বলা হয়েছে তোমার যে ব্লকটা ছিল স্প্রিং এ ওইটাকে যদি আমরা দ্বিগুণ ভরের কোন একটা ব্লক দিয়ে রিপ্লেস করি তাও বিস্তারটা সেম থাকে, তবে বিস্তারটা কি থাকে সেম থাকে। তো জিজ্ঞেস করছে দ্য ম্যাক্সিমাম স্পিড অফ দ্য ব্লক উইল বি, মানে তোমার যে সর্বোচ্চ যে বেগটা ছিল ব্লকের ওই সর্বোচ্চ বেগটা কি কোনো রকম চেঞ্জ হবে নাকি হবে না, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা তো 3 নাম্বারটা আমরা একটু ড্র করে চেষ্টা করি, ড্র করে একটু স্লোলি বুঝি, কোনো সমস্যা নেই, আমার কাছে টাইম অ্যাভেলেবেল আছে। আচ্ছা একটা ব্লক ছিল, বলছে যে একটা স্প্রিং, এটা কিভাবে চলতেছে সিম্পল হারমোনিক অসিলেশনে। এই ব্লকের মাস কত ছিল m আর এটার অ্যামপ্লিটিউড কত ছিল a। তো তোমাকে বলছে যে তুমি এই স্প্রিং এর মধ্যে ব্লকটাকে রিপ্লেস করছো কত দ্বারা, দ্বিগুণ ভর দ্বারা, তাও এটার বিস্তার কি আছে এখনো কিন্তু কি আছে a আছে। তো জিজ্ঞেস করছে যে এখন যে তোমার যে সর্বোচ্চ যে বেগটা আছে এই সর্বোচ্চ বেগটা এইটার সর্বোচ্চ বেগের কি সম্পর্ক আছে। তা আমি ধরলাম এটার সর্বোচ্চ বেগকে ধরলাম vm2 আর এটা সর্বোচ্চ বেগকে ধরলাম কি vm1, ঠিক আছে। এটা সর্বোচ্চ বেগকে ধরছি vm2 আর এটা সর্বোচ্চ বেগকে ধরছি আমরা কি vm1। তো সর্বোচ্চ বেগ বের করার সূত্র কি ছিল v = ওমেগা a, আশা করি সবার মনে আছে, ঠিক আছে না। v = কি ছিল ওমেগা a। আচ্ছা তো আমাদের এখানে কিন্তু ওমেগা দিয়ে কোনো কাজ নাই, আমরা দেখতেছি আমাদের এখানে মাসটা চেঞ্জ হইতেছে মানে ভরটা চেঞ্জ হইতেছে। তো ওমেগার সাথে একটা ভরের সম্পর্ক আছে, ওমেগা = √k/m, তাই না। আমরা ওমেগা = কি জানি √k/m। তাহলে এখানে দেখো তো কি হইছে কি স্প্রিং কনস্ট্যান্ট কি চেঞ্জ হয় না, কেন চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু সেম স্প্রিং এর কথাই বলছে। আবার আমরা দেখতেছি এখানে বিস্তারও চেঞ্জ হইতেছে না, তাহলে কি চেঞ্জ হইতেছে, আমাদের বেগ চেঞ্জ হইতেছে আর ভর চেঞ্জ হইতেছে। ভরটা কয় গুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করছে যে বেগটা কয় গুণ হবে, তাহলে আমরা দেখতেছি v আর √m এদের সম্পর্কটা কি সমানুপাতিক আছে না ব্যস্তানুপাতিক আছে, আমরা দেখতেছি এদের সম্পর্কটা ব্যস্তানুপাতিক আছে। তো একদম সহজভাবে করার উপায় আছে কি, তুমি জানো যে a প্রপোর্শনাল টু যদি b হয় তাহলে a1/a2 = কি হবে b1/b2, আর যদি a প্রপোর্শনাল টু 1/b হয় তাহলে a1/a2 টা কি হয়ে যাবে b2/b1 হয়ে যাবে। তুমি এই ইকুয়েশন দিয়ে ম্যাথ করতে পারবা। তাহলে দেখো তো v আর √m সমানুপাতিক আছে না ব্যস্তানুপাতিক আছে, ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো v1/v2 = √m1/m2 নাকি m2/m1 m2/m1, বুঝতে পারছি। আচ্ছা তো এখন আমরা এখানে দেখতেছি v1 কে ধরলাম v1 v2 হলো v2। আমরা দেখতেছি আমাদের আগের যে ভরটা ছিল নতুন ভরটা কত হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। আগের ভর যদি কি হয় m1 যদি m থাকতো m2 টা এখন হয়ে গেছে কত 2m। তাহলে m2 এর মানটা আমরা এখানে 2m বসাই দিই, m1 এর মানটা আমরা m বসাই দিই, তাহলে এখানে কি হয়ে যায় কাটাকাটি জায়গা, তাহলে এখানে কি থাকে √2 আর v1 আর v2 টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার কাছে জিজ্ঞেস করছে নতুন সর্বোচ্চ বেগটা কত হবে, তার মানে v2 টা জানতে চাইছে। v2 = আমরা কি লিখতে পারি v1/√2, তার মানে আমরা বুঝতেছি আমাদের সর্বোচ্চ বেগটা আগের সর্বোচ্চ বেগকে কত দ্বারা ভাগ করতেছে √2 দ্বারা ভাগ করতেছে। তাহলে কি বাড়ছে না কমছে, কমে গেছে। কতটুকু কমছে √2 গুণিতক কমছে, তাহলে ডিক্রিজ বাই এ ফ্যাক্টর অফ √2 মানে √2 এর ভাগ আকারে কমছে, বুঝতে পারছি। আচ্ছা আমি যদি বলি কি করছি জিনিসটাতে, তো এখানে বলছি একটা সিম্পল হারমোনিক অসিলেশন একটা স্প্রিং দুলতেছে যেটার ভর ছিল m যার বিস্তার ছিল a। সেম ভাবে সেম স্প্রিং এর মধ্যে আমি যদি ভর 2m লাগিয়ে দিই তাও বিস্তার থাকে কি a। তো জিজ্ঞেস করছে যে সর্বোচ্চ বেগটা কি চেঞ্জ হবে, তো আমরা v = সর্বোচ্চ বেগের সূত্র কি জানি ওমেগা a। ওমেগার সাথে মাসের একটা রিলেশন আছে, ওমেগা = √k/m * a। তো k ও চেঞ্জ হবে না a ও চেঞ্জ হবে না, তাহলে v আর m এর সম্পর্ক √m এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে v1/v2 √m2/m1, m2 হইছে কি m1 এর দ্বিগুণ, তাহলে 2m বসাইছি আর কি √2 টাকে পাশে নিয়ে আসছি, তাহলে v2 = আসছে কি v1/√2। আশা করি বুঝতে পারছি। আচ্ছা দেন হইছে কি 4 নম্বরে যে প্রবলেমটা দেওয়া আছে, 4 নম্বরের প্রবলেমে কি বলছে,
water has the specific heat of 4.186 kilojoule per kg per degree Celsius, boiling point of 100 degree Celsius, and a heat of vaporization of water is 2260 kilojoule per kg. A sealed beaker contains 100 gram of water with that is initially at 280 degree Celsius. How much heat is required to bring the water to its boiling point? মানে তোমার কাছে একটা পাত্রের মধ্যে একটা ওয়াটার আছে যেটার ওজন দেওয়া আছে কতটুকু 100 গ্রাম, আর এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তোমাকে বলছে এটাকে যদি তুমি বয়লিং পয়েন্টে আনতে চাও, বয়লিং পয়েন্টে আনতে তোমার কতটুকু তাপ দেওয়া লাগবে। তো আমরা জানি যে ওয়াটারের বয়লিং পয়েন্ট কত 100 ডিগ্রি সেলসিয়াস, যেটা ওরা আমাকে প্রশ্নও বলে দিছে, আমাকে বলে দিছে যে বয়লিং পয়েন্ট কত 100 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে কিন্তু স্পেসিফিক হিট যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, স্পেসিফিক হিটের মান দেওয়া আছে কত 4.186 কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো তাহলে আমরা এখন এটা কিভাবে বের করতে পারি? জিজ্ঞেস করছে কতটুকু তাপ লাগবে, এটাকে 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে করতে কতটুকু রাখবে তাপ লাগবে। তো আমরা তাপকে কিউ দ্বারা প্রকাশ করি, কিউ সমান সমান আমরা সূত্র জানি এম এস ডেল থিটা, জানি নাকি জানি না? কিউ সমান সমান সূত্র কি ছিল? এম এস ডেল থিটা। তো তোমার এখানে দেখো এসটা কোন এককে আছে? কিলোজুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, আর ডেল থিটা কিসে আছে? তোমার ডিগ্রি সেলসিয়াসে আছে। তাহলে তুমি কি এটাকে ভরটাকে গ্রামে ইউজ করতে পারো নাকি কেজিতে ইউজ করতে হবে? অবভিয়াসলি কেজিতে ইউজ করতে পারো, কারণ কি আমাদের আপেক্ষিক তাপটা কিলোজুল পার কেজিতে আছে। তাহলে আমাদেরকে এটাকে কেজিতে নিতে হবে। তাহলে 100 গ্রামকে কেজিতে নিতে হলে কি করা লাগে? 1000 দিয়ে ভাগ করা লাগে। এস আপেক্ষিক তাপ, এটার মান একদম ইজিলি দেওয়া আছে 4.186। আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, 20 ডিগ্রি ছিল হয়ে গেছে 100 ডিগ্রি। তাহলে পরিবর্তন কতটুকু? আমরা বুঝতেছি 80 ডিগ্রি। তো এখানে আমরা কি করতে পারি? ইজিলি কাটাকাটি করে দিলে 10 আর 80 কাটলে 8, তাহলে এটার সাথে গুণ করে দিলে কত আসে? এর সাথে গুণ করে দিলে আসবে 33। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট? বি নাম্বার অপশনটা কারেক্ট। আচ্ছা, এরপরে 5 নাম্বার প্রশ্নটা কি বলছে? Which of the following best approximate the energy of a photon whose wavelength is 2 into 10 inverse 9 meter? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এইচ দেওয়া আছে 6.6 into 10 to the power minus 34। একদম ইজি একটা প্রবলেম। তোমাকে বলছে যে কি একটা ফোটনের শক্তি বের করতে বলা হয়েছে যার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2 into 10 inverse 9। আচ্ছা, তো তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডার মান দেওয়া আছে 2 into 10 inverse 9। আচ্ছা, এরপরে তোমাকে কি বের করতে বলছে? এনার্জিটা বের করতে বলছে। ফোটনের এনার্জি কিভাবে বের করি? আমরা এইচ নিউ দ্বারা বের করি। নিউ এর মানটা কি? আমরা জানি যে সি বাই ল্যামডা। এইচ এর মান প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ওরা দিয়ে দিয়েছে 6.6 into 10 to the power কত? minus 34। ঠিক আছে, তো তুমি এখানে মান বসে দিতে পারো। এইচ এর মান এসে কত? 6.6 into 10 to the power minus 34। আর সি এর মানটা কত? 3 into 10 to the power 8। সি মানে কি? আলোর বেগ। আর ল্যামডার মান কত দেওয়া আছে? 2 into 10 ইনভার্স কত? 10 ইনভার্স কত দেওয়া আছে? 9। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কত পাইতেছো? এটা ইজিলি ক্যালকুলেটর করতে পারো। 6.6 এর সাথে 3 কে গুণ করে 2 দ্বারা ভাগ করে দাও, আর এখানে -9 আছে, এটা উপরে উঠলে 17 হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে 9.9 into 10 to the power কত? -17। ঠিক আছে, 9.9 into 10 to the power -17। তো ওরা এখানে কি করছে? 9.9 এর কোনো অপশনই রাখে নাই। আচ্ছা, 9.9 কি? এটাকে আমি 10 ধরতে পারি নাকি পারি না? যেহেতু 9.9 10 এর একদম কাছাকাছি, আমি 10 ধরতে পারি। তাহলে 10 into 10 inverse 17, তাহলে এটাকে কি লেখা যায়? 10 inverse 16 লেখা যাবে নাকি যাবে না? 10 into 10 inverse 17 কে কি লেখা যাবে? 10 inverse 16। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট? সি নাম্বার অপশনটা কারেক্ট। ওকে, আচ্ছা, তারপরে দেন আমার কাছে প্রবলেমটাতে কি বলছে? এ পার্টিকেল ইজ মুভিং ফ্রম রেস্ট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইট ট্রাভেলস a distance x in the first 2 seconds and distance y in the next 2 seconds, then y আর x এর মধ্যে রিলেশনটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তোমাকে বলছে একটা পার্টিকেল রেস্ট মানে কি? মুক্তভাবে পড়তেছে, যেটা প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? x পরিমাণ দূরত্ব যায়। পরবর্তী 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায়? y পরিমাণ দূরত্ব যায়। তো জিজ্ঞেস করছে y আর x এর মধ্যে রিলেশন কত। তো একটা পার্টিকেল ধরো এখান থেকে পড়তেছে, প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে x, পরবর্তী 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে y। x আর y এর মধ্যে রিলেশনটা কতটুকু হবে? আচ্ছা, আমি যদি এখানে কি করি? এই পুরো দূরত্বটাকে কি ধরি? h ধরি, কারো কোনো সমস্যা হবে না? আচ্ছা, আমরা h সমান সমান হাফ অফ gt স্কয়ার একটা সূত্র কি শিখছি নাকি শিখি নাই? অবভিয়াসলি শিখছি। h সমান সমান কি শিখছি? হাফ gt স্কয়ার। আচ্ছা, এটাকে আরো সহজভাবে করা যায়। আমরা এই যে গ্যালিলিও 3টা সূত্র শিখছিলাম। h প্রপোর্শনাল টু t স্কয়ার একটা সূত্র ছিল নাকি ছিল না? আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি h1 বাই h2 সমান সমান কি? t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার, তাই না? আচ্ছা, h1 হচ্ছে কি? প্রথম 2 সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছে এটা।
তো প্রথম 2 সেকেন্ডে যত দূরত্ব গেছে এটাকে আমরা কি ধরছি, এক্স ধরছি। আর t1টা হইছে প্রথম 2 সেকেন্ড আর কি, টোটাল 2 সেকেন্ড গেছে যেহেতু t1 এসে কি 2 সেকেন্ড। t2টা কি এইখান থেকে এইটুকু হবে নাকি একদম প্রথম থেকে যে টোটাল দূরত্ব গেছে ওইটাই হবে? t2টা হবে একদম শুরু থেকে টোটাল কতটুকু দূরত্ব, কতটুকু সময় গেছে, শুরু থেকে টোটাল গেছে 4 সেকেন্ড সময়, তাহলে 4 স্কয়ার। আচ্ছা এখন এখানে যে h2টা আছে এই h2টা কি y হবে নাকি টোটাল h টা হবে? টোটাল h টা হবে। আমাদের গ্যালিলিও সূত্রটা ছিল মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য। তুমি যদি এই পয়েন্ট থেকে চিন্তা করতা তাহলে এটা কি মুক্তভাবে পড়ন্ত বস্তু থাকতো না? মুক্তভাবে পড়ন্ত বস্তুটা কোথা থেকে শুরু হয়েছে? একদম উপর থেকে শুরু হয়েছে, তাই আমরা একবারে উপর থেকে চিন্তা করছি। তো প্রথম 2 সেকেন্ডে কতটুকু গেছে x দূরত্ব, পরবর্তী 2 সেকেন্ড তো আমি মেজার করতে পারবো না, কারণ পরবর্তী 2 সেকেন্ড যদি আমি এইভাবে চিন্তা করি এটা কিন্তু মুক্তভাবে থাকে না। তো আমরা একদম শুরু থেকে 4 সেকেন্ডের কথা চিন্তা করলাম, তাইলে এটা পড়ন্ত বস্তু থাকে, মুক্তভাবে পড়ন্ত বস্তু। তো শুরু থেকে টোটাল 4 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে h। আচ্ছা আমি যে h লিখছি এই এইচটাকে আমি x প্লাস y লিখতে পারি নাকি পারি না? অবভিয়াসলি পারি। এইচটাকে আমি কি লিখতে পারি? x প্লাস y। 2 এর স্কয়ার করলে 4 আসে, 4 এর স্কয়ার করলে 16 আসে, 16 কাটিয়ে দিলাম 4 আসে, 4 এর সাথে x কে গুণ করলে কত আসে? 4x, আর এই পাশে আসে x প্লাস y। তাহলে আমরা এখান থেকে পাইতেছি 3x সমান সমান y। আশা করি আনসারটা মিলছে। 3x সমান সমান y। এটা কয় নাম্বার অপশনে আছে? সি নাম্বার অপশনে আছে, ঠিক আছে। আচ্ছা এটাই ছিল 6 নাম্বারের প্রবলেমটা, আমি আর বললাম না, রিপিট করলাম না। তারপরে কি বলছে? আলী হ্যাজ এ ওয়েট অফ 100 নিউটন, what is his weight in roller coaster moving downwards with an acceleration of a সমান সমান কত? 0.3 g, ঠিক আছে। তো আলীর ওয়েট দেওয়া আছে কত? 100 নিউটন। আলীর ওয়েট কত দেওয়া আছে? 100 নিউটন। তো w সমান সমান mg কি আমরা জানি নাকি জানি না? অবভিয়াসলি জানি। তাহলে 100 g এর মানটা আমাকে প্রশ্নে 9.8 বলছে, তাহলে আমরা কি করব? আলীর যদি ভর জানতে চাই তাহলে 100 কে কি করা লাগবে? 9.8 দিয়ে ভাগ করা লাগবে। 100 এর আমি কি করি? 9.8 দিয়ে ভাগ করে দিই, কত আসতেছে? 10.2। তাহলে আলীর ভর পাই গেছি কত? 10.2 কেজি। আচ্ছা ভালো কথা। এখন তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ হিজ ওয়েট, তার ভর কত, তার ওজন কত হবে যখন সে কি করতেছে? রোলার কোস্টারের নিচের দিকে মুভ করতেছে, রোলার কোস্টারের নিচের দিকে মুভ করতেছে। তো আমরা যারা লিফটের ম্যাথগুলো করছি তারা জানি যে লিফট যদি নিচের দিকে যায় অভিকর্ষ ত্বরণ থেকে তোমার লিফটের ত্বরণকে কি করা লাগে? বিয়োগ করা লাগে। আর লিফট যদি উপরের দিকে যায় অভিকর্ষ ত্বরণের সাথে লিফটের ত্বরণটা কি করা লাগবে? যোগ করা লাগবে। তো এখানে তোমাকে বলে দিচ্ছে রোলার কোস্টারটা কোন দিকে মুভ করতেছে? নিচের দিকে মুভ করতেছে। রোলার কোস্টারের একটা ত্বরণ আছে, তাহলে আমাকে কি করা লাগবে? এখন যদি রোলার কোস্টারে মুভ করা অবস্থায় আলীর ওজনটাকে যদি আমরা ডাব্লিউ প্রাইম ধরি তাহলে এটা কি করা লাগবে? এটা কি শুধু এমজি দিলে হবে নাকি জি থেকে তোমার রোলার কোস্টারের ত্বরণকে বিয়োগ করা লাগবে? অবভিয়াসলি জি থেকে রোলার কোস্টারের ত্বরণটাকে কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। কেন? কারণ এটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। এটা আমি প্রমাণ দেখাইলাম না কেন জি প্লাস এ হবে আর কেন জি মাইনাস এ হবে। ওকে, তাহলে আমরা বুঝতেছি নিচের দিকে যখন যাবে তখন তার ভরটা হলো, ওজনটা হলো ডাব্লিউ প্রাইম, তার ভর কিন্তু সেম থাকবে। ভর হচ্ছে কত? 10.2। আচ্ছা তার ওজনটা কত আসতেছে একটু দেখি। জি মাইনাস এ, তার ত্বরণ দেওয়া আছে কত? 0.3 জি। ত্বরণটা কতটুকু দেওয়া আছে? 0.3 জি। তো তুমি এখানে 10.2 দেখতেছো, জিটাকে যদি তুমি একটা কমন নিয়ে ফেলো এখানে আসে 1 মাইনাস 0.3। এবার তুমি এটার সাথে গুণ করে দিতে পারো। 10.2 এর সাথে প্রথমে 9.8 কে গুণ করো, 100 আসছে। 100 সাথে 1 গুণ করে, সরি 1 থেকে 0.3 কে বিয়োগ করলে যেটা আসে ওইটা কি করে দাও? গুণ করে দাও। তাহলে এখানে কত আসছে? 70। তাহলে রোলার কোস্টারে মুভ করা, নিচের দিকে মুভ করা অবস্থায় তার ওজনটা কতটুকু মনে হবে? তার ওজন কতটুকু মনে হবে? সরি, ওজন মনে হবে কতটুকু? 70 নিউটন, ঠিক আছে। ডি নাম্বার অপশনটা। আচ্ছা এরপরে আমার কাছে 8 নম্বরে যে প্রবলেমটা দেওয়া আছে এটা কি বলছে? এ কার্নোট ইঞ্জিন হুজ সিঙ্ক ইজ কি 300 কেলভিন হ্যাজ এন এফিসিয়েন্সি অফ কত? 40%। তাহলে যেটা একটা কার্নো ইঞ্জিন যেটা সিঙ্কের তাপমাত্রা কত? 300 কেলভিন, মোস্ট প্রবাবলি 300 কেলভিন, যেটার কর্মদক্ষতা কত আছে বলতেছে? কর্মদক্ষতা বলতেছে 40%। তাহলে জিজ্ঞেস করছে বাই হাউ মাচ শুড দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স ইজ ইনক্রিজড সো দ্যাট ইট ইনক্রিজ এট এফিসিয়েন্সি অফ 50%। তো তোমাকে জিজ্ঞেস করছে তুমি সোর্সের তাপমাত্রাটাকে কত বাড়ালে, ঠিক আছে, এই যে এটার কার্নো ইঞ্জিনটার কর্মদক্ষতা কত হবে? 50% হবে, ঠিক আছে, অরিজিনাল এফিসিয়েন্সি থেকে। মানে 40% থেকে কত হয়ে যাবে? 50% হয়ে যাবে। ওকে, আচ্ছা ভালো কথা। আচ্ছা এই প্রশ্নটা যদি ভালো করে না বুঝো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, অঙ্কের আনসার মিলাইতে পারবে না কখন। এ কার্নোট ইঞ্জিন হুজ সিঙ্ক ইজ, মানে যার সিঙ্কের তাপমাত্রা কত? 300 কেলভিন, যার কর্মদক্ষতা কত আছে? 40%। তো তোমাকে বলছে বাই হাউ মাচ শুড দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স, তুমি সোর্সের তাপমাত্রাকে কত বাড়ালে এটার কর্মদক্ষতা কত বাড়বে? 50%। এটা কিন্তু 50% হবে বলে নাই, 50% বলছে বাড়বে,
ইনক্রিজ, ঠিক আছে, ইনক্রিজ ইটস এফিসিয়েন্সি 50%, তার মানে 50% কর্মদক্ষতা বাড়বে। কার কর্মদক্ষতার বাড়ার মানে কিসের বাড়বে 50%? বলছে অরিজিনাল এফিসিয়েন্সি। আর অরিজিনাল এফিসিয়েন্সি কিন্তু কত ছিল? 40% ছিল। তাহলে 40%-এর কতটুকু বাড়বে? 50% বাড়বে। 40%-এর কতটুকু বাড়বে? 50% বাড়বে। আচ্ছা, তো আমি এটাকে একদম সহজভাবে করার চেষ্টা করতেছি। তো তোমাকে প্রথমে বলছে সিঙ্কের তাপমাত্রা। সিঙ্কের তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিঙ্কের তাপমাত্রাকে আমরা T2 দ্বারা প্রকাশ করি। T2 এর মানটা কত দেওয়া আছে? 300 কেলভিন। আর কর্মদক্ষতা বের করার সূত্র কি ছিল? 1 - T2/T1। ঠিক আছে, কর্মদক্ষতা বের করার সূত্র ছিল 1 - T2/T1। তোমার এখানে প্রথমে কর্মদক্ষতা কত বলছিল? 40% বলছিল, তাই না? তো আমরা জানি যে পার্সেন্টেজকে দৌড়ায় কিভাবে? 40টা কি করা লাগবে? 100 দিয়ে ভাগ করা লাগবে। আর এখানে আছে 1 - T2। T2 হচ্ছে কত? 300 কেলভিন। আর এখানে আছে T1। তাহলে এটা হচ্ছে কি? সোর্সের তাপমাত্রাটা। তার মানে 300/T1 কে এই পাশে নিয়ে আসলাম। আর 40 কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 40 ভাগ 100 জানি 0.4 আসবে। এটাকে আমরা কি করবো? ওই পাশে নিয়ে যাবো। 1 থেকে যদি বিয়োগ করে দেই তাহলে এটা কত আসে? 0.6 আসে, তাই না? তাহলে আমরা এখান থেকে T1 এর মানটা কত পাইতেছি? T1 এর মানটা পাইতেছি 300 কে 0.6 দ্বারা ভাগ করে দিব। কত আসতেছে? 500। তাহলে আমাদের প্রথমে সোর্সের তাপমাত্রা কত ছিল? 500 কেলভিন। এখন আমাকে কি করা লাগবে? আদি যে তোমার ক্ষমতাটা ছিল, মানে আদি যে কর্মদক্ষতাটা ছিল তার আবার 50% বাড়াইতে হবে। আচ্ছা, তোমাকে যদি যে কোনো জিনিসকে 50% বাড়াইতে বলে তাহলে তুমি 50% বাড়াই দিলে কি করা লাগবে? 100-র 50% বাড়াবা, তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে এটা নতুন কর্মদক্ষতা কত হয়ে যাবে? 150% হবে নাকি হবে না? অবভিয়াসলি হয়ে যাবে। তোমাকে যদি কি বলে দৈর্ঘ্য 25% বাড়াও, তাহলে নতুন দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? 125% হয়ে যাবে, মানে 1.25 গুণ হয়ে যাবে। বুঝছি? তো যেহেতু এখানে আমাকে কি বলছে? কর্মদক্ষতাকে 50% বাড়াইতে বলছে, তাহলে এটা কত হয়ে যাবে? 150% হয়ে যাবে। 150% কে যদি আমরা দশমিককে উঠে দেই তাহলে 150 কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 1.5। আর এটা বলছে অরিজিনাল এফিসিয়েন্সি হইতে হবে। অরিজিনাল এফিসিয়েন্সি কত ছিল? 0.4 ছিল, তাই না? তা আমরা বুঝতেছি আমাদের নতুন যে এফিসিয়েন্সিটা চাইছে এটা কিন্তু 0.4 এর 1.5 গুণ হয়ে যাবে। তাহলে 0.4 কে যদি আমি কি করি 1.5 দিয়ে গুণ করে দেই তাহলে এখানে কত আসে? 0.6। বুঝতে পারছি? আচ্ছা, আমি আবার একটু বোঝাই। তোমাকে এখানে বলছে যে তুমি সোর্সের তাপমাত্রাটা কি রকম চেঞ্জ করলে এটার 50% এফিসিয়েন্সি বাড়বে অরিজিনাল এফিসিয়েন্সি এর। তো 50% যদি বাড়ে তাহলে কত হয়ে যাবে? 150%। আর অরিজিনাল এফিসিয়েন্সি কত ছিল? 0.4 ছিল। তাহলে 0.4 দিয়ে যতটুকু বাড়াইছি তার সাথে গুণ করে দিছি, তাহলে নতুন এফিসিয়েন্সি পাই গেছি। তো এটা সমান সমান কি ছিল? 1 - T2/T1। এটা কতটুকু? 0.6। 1 - T2 টা হয়েছে কত? 300। T1 হয়েছে কত? T1। এখান থেকে T1 আগের মতোই 300/T1 কে একই পাশে নিয়ে আসবো। 1 থেকে 0.6 কে বিয়োগ করে 0.4 আসে। তাহলে এখানে নতুন T1 টা কত আসতেছে? 300 কে 0.4 দ্বারা ভাগ করো, সরি 300 ভাগ 0.4 কত আসতেছে? 750 আসতেছে। তাহলে আমরা বুঝতেছি নতুন সোর্সের তাপমাত্রা কত হওয়া লাগবে? 750 কেলভিন। তাহলে কতটুকু চেঞ্জ করা লাগছে? আগে ছিল কত? 600 মোস্ট প্রবাবলি। আগে কত পাইছিলাম? 500, সরি 500। আর এখন কত পাইছি? এখন পাইছি কই রে? 750। তাহলে কতটুকু চেঞ্জ করা লাগবে? 750 মাইনাস 500, তাহলে কত আসতেছে? 250 কেলভিন। ঠিক আছে, তাহলে কতটুকু চেঞ্জ করা লাগতেছে? 250 কেলভিন চেঞ্জ করা লাগতেছে। এটা কয় নাম্বার অপশনে আছে? এটা সি নাম্বার অপশনে আছে। ওকে, আচ্ছা, এরপরে 9 নাম্বারে যে প্রবলেমটা দেওয়া আছে এটাতে কি বলছে? অবজেক্ট 1 আচ্ছা, এখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত আপাতত সলিউশন করি, দেন আরেকটা ভিডিওতে আমরা 9 থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। তো কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত থাক। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।